আমার নাম নীলা। জীবনের সবচেয়ে বিশেষ রাত, অর্থাৎ আমার বিয়ের প্রথম রাতে, আমি স্বামীর অপেক্ষায় অধীর আগ্রহে বসেছিলাম। ভেবেছিলাম আমাদের নতুন জীবনটা ভালোবাসায় ভরিয়ে দেব। কিন্তু আমার সব কল্পনা যেন থমকে গেল যখন আমার নন্দের ছেলে আকাশ আমাদের ঘরে এসে বায়না ধরল যে সে আমাদের দুজনের ঠিক মাঝখানে ঘুমাবে। আমার স্বামীর ভাগ্নির বয়স তখন ৬ বছর। বাসর রাতে তার এমন ছেলেমানুষি আচরণ দেখে আমার প্রচণ্ড রাগ হচ্ছিল। কারণ এই রাতটা ছিল একান্তই আমার আর আমার স্বামীর আমাদের ভালোবাসার রাত। আমি কোনোভাবেই চাইনি আমাদের এই বিশেষ মুহূর্তটা নষ্ট হোক। আকাশ এমনভাবে জেদ ধরছিল যেন সে ৫ বছরের কোনো অবুঝ শিশু। সে তার মায়ের আঁচল ধরে নাছোড়বান্দার মতো বায়না করছিল যে সে আমাদের সঙ্গেই ঘুমাবে। আমি মনে মনে আকাশের উপর ভীষণ বিরক্ত আর ক্ষুব্ধ হয়েছিলাম। তার জেদ যখন চরমে পৌঁছাল, তখন আমার ননদ এসে আমার স্বামীকে অনুরোধ করলেন আমরা যেন আকাশকে আমাদের কাছেই ঘুমাতে দিই। আমি প্রথমে কিছুতেই রাজি হচ্ছিলাম না। তখন আমার স্বামী আমাকে বোঝানোর চেষ্টা করলেন, নীলা, আমার ভাগ্নে তো এখনো বাচ্চাই। আজ রাতটা না হয় ও আমাদের সাথেই ঘুমাক। ওর ইচ্ছেটা পূরণ হোক। তাছাড়া তুমি আসার আগে তো আকাশ আমার সাথেই ঘুমাতো। হয়তো তাই ওর একটু একা লাগছে। স্বামীর কথায় অনিচ্ছা সত্ত্বেও আমি রাজি হলাম। আর সেই ৬ বছরের ভাগ্নেকে আমাদের দুজনের মাঝখানে নিয়েই শুতে হল। আকাশ আমাদের মাঝে শোয়ার পর থেকে আমার অস্বস্তি চরমে পৌঁছেছিল। সে ঘুমের মধ্যে কখনো আমাকে জড়িয়ে ধরছিল, আবার কখনো আমার স্বামীকে, তার পা আমার পায়ের উপর রাখছিল। এবং তার এই ধরনের আচরণে আমি মোটেও স্বস্তি পাচ্ছিলাম না। ঠিকভাবে ঘুমানো সম্ভব হচ্ছিল না। অথচ অন্যদিকে আমার স্বামী নাক ডেকে গভীর ঘুমে মগ্ন ছিলেন। অনেক চেষ্টার পর যখন আমার চোখটা একটু লেগে এসেছে, ঠিক মধ্যরাতে আমার মনে হলো কেউ যেন খুব সাবধানে আমার বুকের উপর হাত বুলিয়ে দিচ্ছে। আমি ভয়ে ভয়ে চোখ খুলতেই কেউ একজন আমার মুখটা শক্ত করে চেপে ধরল। এবং সেই রাতের অন্ধকারে আমার সাথে বারবার, সেই ঘোর কালো অন্ধকারে সামান্য আলোর ঝলকানিতে যখন আমি তার মুখটা দেখতে পেলাম, তখন আমার পুরো শরীর ভয়ে কেঁপে উঠল। কারণ বাসর রাতে আমার সাথে যে এই জঘন্য কাজটি করেছিল সে আর কেউ নয়, সে ছিল আসলে আকাশ। আমার স্বামী ছোটবেলা থেকেই তার দিদির কাছে বড় হয়েছেন। আমার নন্দের স্বামী মারা যাওয়ার পর তিনি তার একমাত্র ছেলেকে নিয়ে বাপের বাড়িতেই থাকতে শুরু করেন। সেই সময় আমার নন্দের ছেলে আকাশের বয়স ছিল মাত্র ৫ বছর, আর আমার স্বামীর বয়স ছিল ১২। আমার ননদ তার স্বামীর মৃত্যুর পর নিজের ছেলে আর নিজের ভাইকে একসঙ্গেই মানুষ করেছেন। তিনি আমার স্বামীকেও নিজের ছেলের মতোই স্নেহ দিয়ে বড় করে তুলেছিলেন। এ কারণে আমার স্বামী সবসময় বলতেন, আমার আপু আমার মায়ের সমান। আমি অনেক সৌভাগ্যবান যে এমন একজন আপু পেয়েছি। বাবা মা মারা যাওয়ার পর তো আপুই আমাকে আগলে রেখেছে। এই গল্পটি শুনলে আপনারা হয়তো অবাক হবেন যে একজন মা কিভাবে নিজের বুকে পাথর বেঁধে তার ছেলের সাথে এমন কঠোর হতে পেরেছিলেন। তাই আপনার কাছে অনুরোধ রইল, গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। বিয়ের পর আমি যখন স্বামীর সাথে শ্বশুরবাড়িতে এলাম, তখন আমার ননদ আমাকে শাশুড়ির মতোই আন্তরিকতার সাথে বরণ করে নিয়েছিলেন। সেদিনই আমি প্রথম আকাশকে দেখি। আমি যেদিন থেকে এই বাড়িতে পা রেখেছি সে এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকত।
সারাদিন নানা কাজের পর যখন রাতে আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম, কিছুক্ষণ পরেই তিনি ঘরে এলেন। তাকে দেখে আনন্দে আমার মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছিল। সেই রাতে স্বামীর সাথে আমার খুব সুন্দর কিছু মুহূর্ত কেটেছিল। মধ্যরাতে আমার পানির পিপাসা পেলে আমি স্বামীকে বললাম, তুমি বিশ্রাম নাও, আমি রান্নাঘর থেকে পানি নিয়ে আসছি। যদিও আমার স্বামী নিজে পানি এনে দিতে চেয়েছিলেন, কিন্তু আমি তাকে বারণ করেছিলাম। আমি যখন পানি আনার জন্য ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করেই পুরো বাড়ির আলো নিভে গেল। ঠিক তখনই কেউ একজন পেছন থেকে আমার পোশাক ধরে টান দিল এবং আমার পিঠে বাজেভাবে স্পর্শ করে অন্ধকারে মিলিয়ে গেল। আমি ভয়ে চিৎকার করে উঠে দৌড়ে আমার স্বামীর কাছে গিয়ে সবটা খুলে বললাম। আমাদের দুজনেরই সন্দেহ আকাশের উপর গিয়ে পড়ল। এবং আমার স্বামী আমার কথা বিশ্বাস করলেন যে কেউ আমার সাথে অত্যন্ত নোংরামি করার চেষ্টা করেছে। পরদিন সকালে আমার ননদ যখন বাজারে গিয়েছিলেন, তখন আকাশ একাই ঘরে ছিল। সেই সুযোগে আমার স্বামী তার ভাগ্নেকে ডেকে বললেন, আকাশ, তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। তুই যার সাথেই নোংরামি করেছিস সে তোর মামি হয়। এরপর যদি তোর থেকে এমন কোনো বেয়াদবি দেখি, তাহলে আমি ভুলে যাব যে তুই আমার একমাত্র আদরের ভাগ্নে। ছি! আমি তোর থেকে এমনটা কখনো আশা করিনি। আমার স্বামীর ভাগ্নে আকাশ তখন তার মামাকে বলল, মামা, তুমি একদিনের পরিচয় মামির কথা বিশ্বাস করে নিলে। মামা বাড়িতে আসার একদিনও হলো না, আর এর মধ্যেই তুমি আমাকে খারাপ ভাবতে শুরু করলে। আমি তখন আকাশকে বললাম, কাল রাতে আমার সাথে যা হয়েছে সেটা তুমি ছাড়া আর কেউ করতে পারে না। কারণ এই বাড়িতে তুমি আর তোমার মা ছাড়া অন্য কোনো পুরুষ থাকে না। সুতরাং এই কাজটা তুমিই করেছ। তাই মিথ্যে কথা বলা বন্ধ করো। সেদিন আমার স্বামী আকাশকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বললেন, এরপর যদি তুই তোর মামির সাথে কোনো ধরনের নোংরামি করার চেষ্টা করিস, তাহলে তোকে আমি এই বাড়ি থেকে বের করে দেব। এই ব্যাপারে আমরা আমার ননদকে কিছুই জানাইনি। কারণ আমার স্বামী চাননি যে তার দিদি এসব শুনে অকারণে দুশ্চিন্তা করুক। কিন্তু আকাশকে হুমকি দেওয়ার পর সে যেন আরও বেপরোয়া হয়ে উঠল। তার নোংরা দৃষ্টি সবসময় আমার উপরেই থাকত। আমরা কল্পনাও করতে পারিনি যে সে ভেতরে ভেতরে এত বড় একটা ষড়যন্ত্র করবে। আমরা তো তাকে বরাবরই বাচ্চা ছেলে ভেবে এসেছি। কিন্তু তার ভেতরে যে এতটা নোংরামি লুকিয়েছিল তা আমাদের ধারণার বাইরে ছিল। কোনো মানুষ নিজের কুৎসিত আকাঙ্ক্ষা মেটানোর জন্য এতটা নিচে নামতে পারে, এটা ভাবলেও অবাক লাগে। আমার মনে হয় এই ধরনের মানুষেরা মানসিকভাবে অসুস্থ। যেদিন থেকে আমার স্বামী আকাশকে হুমকি দিয়েছিল, সেদিন থেকেই সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। সারাক্ষণ সে নিজের ঘরের দরজা বন্ধ করে ল্যাপটপ নিয়ে বসে থাকত। সে স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়ায় আমি নন্দকে জিজ্ঞেস করলাম যে কারণ কি। তিনি বলেছিলেন যে আকাশ নাকি সারাদিন অনলাইনে ক্লাস করছে এবং বাড়িতেই মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। কিন্তু তার এই সারাক্ষণ বাড়িতে থাকার আসল উদ্দেশ্য যখন আমরা পরে জানতে পারলাম, তখন আমাদের পায়ের নিচের মাটিটাই যেন সরে গিয়েছিল। আসলে আমার স্বামী তাকে বকাঝকা করার পর থেকে আকাশ আমাকে একদমই সহ্য করতে পারত না। একদিন সে আমাকে সরাসরি বলেই ফেল, মামি, তোমার জন্য আজ আমি মামার কাছে খারাপ হয়ে গেলাম। তুমি এই বাড়িতে এসে আমাদের মামা ভাগ্নের সুন্দর সম্পর্কে আগুন লাগিয়ে দিয়েছ। তার চোখের দিকে তাকিয়ে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে
তার মনে আমার জন্য তীব্র ঘৃণা ও ক্ষোভ জমা হয়েছে। আমি ভেবেছিলাম তাকে নিজের ছেলের মতো ভালোবাসা দিয়ে আপন করে নেব। কিন্তু সে তো আমাকে সহ্যই করতে পারত না। শ্বশুরবাড়িতে আমার যখন প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, তখন একদিন আমার সাথে যা ঘটল, তা শুনলে আপনাদেরও চোখে পানি চলে আসবে। সেদিন আমার স্বামী তার দোকানে গিয়েছিলেন এবং আমার ননদ গিয়েছিলেন এক মাজারে। বাড়িতে আমি একাই ছিলাম, কারণ আকাশ তো সারাক্ষণ নিজের ঘরেই বন্দী থাকত, তাই আমি নিশ্চিন্তে নিজের ঘরেই ছিলাম। আমি যখন স্নান সেরে নিজের ঘরে ঢুকলাম, তখন ঘরের ভেতরের দৃশ্য দেখে আমি চমকে উঠলাম। আমার বিছানায় বসেছিল আকাশ, এবং তার হাতে ছিল একটা ধারালো ছুরি। তার হাতে ছুরিটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, আকাশ, তুমি আমার ঘরে, আমার বিছানায় কি করছো? আমার কথা শুনে আকাশ এক লাফে বিছানা থেকে নেমে আমার কাছে এসে হঠাৎ আমার গাল দুটো চেপে ধরে বলল, অনেক হয়েছে তোমার সাধুগিরি, আমার তরুণী মামি। আজ আমি তোমাকে একটা শিক্ষা দিয়েই ছাড়ব। আকাশের এই ভয়ঙ্কর রূপ দেখে আমি তাকে ধমক দিয়ে বললাম, তোর সাহস কি করে হলো আমার সাথে এইভাবে কথা বলার? এক্ষুনি বেরিয়ে যা আমার ঘর থেকে। আমার ধমক শুনে সে আমাকে হুমকি দিতে শুরু করল। সে বলল, মামি, তোমাকে দেখলেই আমার শরীরের সব চাহিদা জেগে ওঠে। তাই আজ আমি আমার সব ইচ্ছে পূরণ করবই। আজ বাড়িতেও কেউ নেই, সুযোগটা খুব ভালো। আর তাছাড়া ছোটবেলা থেকে আমি আর মামা সবকিছু ভাগাভাগি করে ব্যবহার করেছি, তাহলে তুমি কেন বাদ যাবে, আমার সুন্দরী মামি? সেই হিসাবে তো তোমার উপর আমারও অধিকার আছে। তাই বেশি নাটক না করে আমি যা বলছি তাই করো। এই বলে আকাশ আলমারি থেকে আমার একটা লাল রঙের পোশাক বের করল, যেটা পরলে আমার শরীরের বেশিরভাগ অংশই দেখা যায়। পোশাকটা আমার স্বামী আমাকে উপহার দিয়েছিলেন, যেটা আমি শুধু তার সাথেই বিশেষ মুহূর্তে পরতাম। সে ওই পোশাকটা আমার হাতে দিয়ে বলল, এটা নাকি তার চোখের সামনেই আমাকে পরতে হবে। আমি তার এই অশ্লীল প্রস্তাবে রাজি না হয়ে বাধা দিতে গেলে সে আমাকে হুমকি দিয়ে বলল, আমি তার কথা না শুনলে সে আমাকে শেষ করে ফেলবে। আমি তখন আকাশের সামনে হাত জোড় করে মিনতি করে বললাম, বাবা, তুমি এই পাপ কাজটা করো না। আমি কেঁদে কেঁদে তাকে বোঝানোর চেষ্টা করলাম, আকাশ, তুমি এটা ভুল করছো। আমি তোমার মামি, আর মামিরা তো মায়ের সমান হয়। তুমি আমার সাথে এই পাপ কাজটা করো না। তুমি এত বড় অন্যায় করতে পারো না। আমার নন্দের ছেলে তখন এক বিকৃত হাসি হেসে বলল, মায়ের সমতুল্য আর আসল মা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। তাই তোমার এই জ্ঞান নিজের কাছেই রাখো। এই বলে সে জোর করে আমার সম্মানহানি করল। সে তার সমস্ত নোংরা চাহিদা আমার অসহায় শরীরটার উপর দিয়ে পূরণ করল। আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি যে ছেলেটাকে আমি অবুঝ শিশু ভেবে গুরুত্ব দিইনি, সেই ছেলেটাই আমার জীবনটাকে এভাবে নরকে পরিণত করে দেবে। এরপর আমার স্বামী ও ননদ যখন বাড়িতে ফিরে এসে আমাকে বিধ্বস্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখলেন, তারা কান্নায় ভেঙে পড়লেন। আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বললেন, নীলা, তোমার সাথে কে এমন করেছে? শুধু তার নামটা বলো, আমি তাকে ছাড়ব না, শেষ করে ফেলব। আমার তখন কোনো হুঁশ ছিল না, আমি একটা জীবন্ত লাশের মতো বিছানায় পড়েছিলাম। কিছুক্ষণ পর যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি স্বামীর মুখের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে উঠলাম এবং সব সত্যি কথা বলে দিলাম,
কিভাবে তার আদরের ভাগ্নে আমার সাথেই নির্মম অত্যাচার করেছে এবং আমার এই অবস্থার জন্য সেই দায়ী। আমার মুখ থেকে সব কিছু শোনার পর আমার ননদ আমার হাত ধরে টেনে তুলে রাগে ফেটে পড়ে বললেন, নীলা, তোর মাথা ঠিক আছে তো? তুই এসব কি আজেবাজে কথা বলছিস আমার ছেলের নামে? ও তো এখনো বাচ্চা একটা ছেলে। তোর লজ্জা করল না ওর নামে এমন নোংরা কথা বলতে? তুই নিশ্চয়ই তোর কোনো পুরনো প্রেমিকের সাথে মুখ কালো করেছিস আর এখন দোষটা আমার ছেলের ঘাড়ে চাপাচ্ছিস। কিন্তু সেই কঠিন সময়ে আমার স্বামী আমার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি তার দিদিকে বোঝানোর চেষ্টা করলেন যে আমি মিথ্যে বলছি না। নন্দকে অনেক বোঝানোর পরও তিনি আমাদের কথায় বিশ্বাস করতে রাজি হলেন না। এরপর আমার ননদ তার ছেলের হাত ধরে উপরের ঘর থেকে নিচে আমাদের সামনে নিয়ে এলেন। যখন তিনি আকাশকে জিজ্ঞেস করলেন যে সে আমার সাথে কোনো খারাপ কাজ করেছে কিনা, তখন আকাশ তার মাকে জড়িয়ে ধরে নাটক করে কাঁদতে কাঁদতে বলল, মা, মামি তোমাকে আর আমাকেই বাড়ি থেকে বের করে দিতে চায়। সে চায় না আমরা এখানে থাকি। এজন্যই মামি আমার উপর এত বড় একটা জঘন্য অপবাদ দিচ্ছে। ওই সময় আমার স্বামী তার ভাগ্নের জামার কলার ধরে বললেন, তোর মামির কোনো দরকার পড়েনি যে সে তোর নামে এত বড় একটা মিথ্যে কথা বলবে। তুই তোর মামির সাথে এত নোংরা একটা কাজ করবি? ছি! আমি এটা স্বপ্নেও ভাবতে পারিনি। এর শাস্তি তোকে পেতেই হবে। এরপর আমার স্বামী প্রচণ্ড রেগে গিয়ে পুলিশের কাছে ফোন করে আকাশের নামে অভিযোগ দায়ের করলেন। পুলিশ এসে আকাশকে ধরে নিয়ে গেল। সেদিন আমার ননদ অনেক কান্না করেছিলেন। তিনি তার স্বামীকে তো অনেক আগেই হারিয়েছিলেন, আর এখন চোখের সামনে তার একমাত্র ছেলেকেও পুলিশ ধরে নিয়ে গেল। এই দৃশ্য দেখে তিনি প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন এবং সেদিন থেকে তিনি আমাকে আর সহ্য করতে পারতেন না। আমি তার দুই চোখের বিষ হয়ে গিয়েছিলাম। তিনি আমাকে দেখলেই বলতেন, নীলা, তোর জন্য আমার সব শেষ হয়ে গেল। তোর কারণে আজ আমি আমার ছেলেকে হারালাম, তুই আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছিস। তুই জীবনে কখনো সুখী হতে পারবি না। আমি তোকে কোনোদিনও ক্ষমা করতে পারব না। তোর জন্য আমাদের ভাই বোনের এত সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল। আমার ননদ কোনোভাবেই বিশ্বাস করতে রাজি ছিলেন না যে তার ছেলে আমার সাথে এত জঘন্য কাজ করতে পারে। নন্দের অবস্থা দেখে আমারও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমি তো কখনো চাইনি যে আমার জন্য তাদের ভাই বোনের সম্পর্কটা খারাপ হয়ে যাক। আমার সাথে যে অন্যায় হয়েছিল, আমি চাইলে চুপ করে থাকতে পারতাম, কিন্তু আমি যদি সেদিন চুপ থাকতাম, তাহলে আকাশ আরও সাহস পেয়ে যেত এবং হয়তো প্রতিদিনই আমার সাথে অন্যায় করত। তাছাড়া তার বয়স এখন কম, তাকে যদি এখনই শাসন না করা হয়, তাহলে সে ভবিষ্যতে আরও বড় কোনো অপরাধ করতে দ্বিধা করবে না। এই কারণেই আমি সেদিন চুপ করে থাকিনি। আকাশকে পুলিশে ধরে নিয়ে যাওয়ার পর ছেলের শোকে আমার ননদ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলেন আর আমাদের উপর রাগ করে আমার সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন। নন্দের এই অবস্থা দেখে আমি আমার স্বামীকে বললাম, কেসটা তুলে নিয়ে আকাশকে বাড়িতে ফিরিয়ে আনতে। আমার স্বামী আমার কথা শুনে তার ভাগ্নেকে থানা থেকে ছাড়িয়ে আবার বাড়িতে নিয়ে এলেন। আমরা ভেবেছিলাম নন্দকে সারপ্রাইজ দেব, তার ছেলেকে জেল থেকে মুক্ত করে। কিন্তু আকাশকে দেখার পর আমার ননদ যা করলেন, তাতে আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ছেলেকে দেখে খুশি হবার তো দূরের কথা,
তিনি তেলেবেগুনে জ্বলে উঠলেন। আকাশ বাড়িতে ঢুকেই তার মায়ের হাত ধরে বলতে লাগল, মা, মামা আর আমাদের কোনো কথা শুনবে না, মামা এখন শুধু মামির কথাই শুনে। তাই তো মামির কথায় বিশ্বাস করে আমাকে জেলে পাঠিয়ে দিল। এর থেকে খারাপ আর কি হতে পারে? চলো মা, আমরা আর এক মুহূর্তও এখানে থাকব না, আমরা অন্য কোথাও ভাড়া বাড়িতে গিয়ে থাকব। মামা তো এটাই চেয়েছিল যে আমরা এই বাড়িতে না থাকি। তার ছেলের কথা শোনার পর আমার ননদ হঠাৎ করে আকাশের গালে সজোরে এক চড় মেরে বললেন, অসভ্য, নির্লজ্জ কোথাকার! বেরিয়ে যা এই বাড়ি থেকে। তোর কোনো অধিকার নেই এই বাড়িতে থাকার। তোর জন্য আমি আমার ভাই আর ভাবির উপর রাগ করেছিলাম, আমি আমার ভাবিকে কত খারাপ কথা বলেছি। ননদ যখন আকাশকে মারধর করছিলেন, আমি কিছুই বুঝতে পারছিলাম না যে তিনি হঠাৎ কেন তার ছেলের উপর এতটা রেগে গেলেন। কারণ মাত্র দুদিন আগেও তিনি ছেলের শোকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন এবং আমাকে তার শত্রু মনে করতেন। তাহলে আজ হঠাৎ এমন কি হলো যে তিনি নিজের ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছেন? আমি আর আমার স্বামী যখন নন্দের কাছে এর কারণ জানতে চাইলাম, তখন তিনি যা বললেন তা শুনে আমরাও চমকে উঠলাম। একটা ১৬ বছরের ছেলে কিভাবে এই ধরনের ভয়ঙ্কর অপরাধ করতে পারে? আসলে আকাশকে পুলিশে নিয়ে যাবার পর আমার ননদ শোকে কাতর হয়ে সারাক্ষণ তার ছেলের ঘরে গিয়ে তার জিনিসপত্র নাড়াচাড়া করতেন আর কাইতেন। সেদিন তিনি আকাশের ল্যাপটপটা খুলে দেখতে পান যে সেই ল্যাপটপে আমাদের শোবার ঘরের সমস্ত দৃশ্য লাইভ দেখা যাচ্ছে। আকাশ গোপনে আমাদের বেডরুমে ক্যামেরা লাগিয়ে রেখেছিল এবং সে সারাদিন তার ঘরে বসে ল্যাপটপে আমার উপর নজর রাখত। এই সত্যিটা যখন আমার ননদ জানতে পারলেন, তখন তার ছেলের প্রতি তার সমস্ত মায়া ঘৃণা পরিণত হল। তিনি হয়তো কল্পনাও করতে পারেননি যে তার সেই বাচ্চা ছেলে এত বড় একটা কুকর্ম করতে পারে। আমরা যখন জানতে পারলাম যে আকাশ আমাদের ঘরে ক্যামেরা লাগিয়ে রেখেছিল, তখন আমাদেরও পায়ের নিচের মাটি সরে গেল। সেদিন আমার ননদ তার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আমরা যখন তাকে বাধা দিতে গেলাম, তখন তিনি বললেন, তোমরা আমাকে আজ বাধা দিও না। এই ছেলেকে যদি আমি আজ ক্ষমা করে দিই, তাহলে সে ভবিষ্যতে আরও বড় কোনো অপরাধ করবে। তাই আমি এই ছেলেকে আজই বাড়ি থেকে বের করে দেব। আমি এমন অপরাধী ছেলের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। এই ছেলে যদি এই বাড়িতে থাকে, তাহলে তোমাদের দুজনের জীবনেও আগুন লাগিয়ে দেবে। ও আবার কোনো না কোনো খারাপ কাজ করবেই। যার মনের ভেতরটাই এত নোংরা, আমি চাই না সে আমাদের মাঝে থাকুক। এরপর আমার ননদ সেদিন তার ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আসলে প্রথম দিন যখন আকাশ আমার সাথে নোংরামি করার চেষ্টা করেছিল, আমি আমার স্বামীকে সব সত্যি বলেছিলাম। আমার স্বামী আমার কথায় বিশ্বাস করে আকাশকে হুমকি দিয়েছিলেন। আর সেই প্রতিশোধ নেওয়ার জন্যই আকাশ আমাদের ঘরে ক্যামেরা লাগিয়েছিল এবং সুযোগ পেয়ে আমার সাথে সেই পাশবিক আচরণ করেছিল, যা কোনো মেয়েই সহ্য করতে পারে না। আমার মতে আমার ননদ সেদিন যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা একদম সঠিক ছিল। কারণ যে ছেলে এই বয়সে এত বড় অপরাধ করতে পারে, সে ভবিষ্যতে আরও ভয়ঙ্কর অপরাধী হয়ে উঠবে এবং নিজের মাকেও মিথ্যা বলতে দ্বিধা করবে না। আমার নন্দের মতো মা খুব কমই আছেন, যিনি অন্যের ভালোর জন্য এত বড় একটা ত্যাগ স্বীকার করতে পারেন। তিনি খুব ভালোভাবেই জানতেন যে তার ছেলেকে যদি আরও একটা সুযোগ দেওয়া হয়,
তাহলে সে আবার কোনো খারাপ কাজ করবে। তাই আমার ননদ নিজের বুকে পাথর বেঁধে তার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এখন আমি এই বাড়িতে আমার স্বামী ও ননদের সাথে অনেক শান্তিতে ও সুখে আছি। পরে আমার ননদ আমার কাছে তার খারাপ ব্যবহারের জন্য ক্ষমাও চেয়েছিলেন। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন।